কি সমস্যা? তুই জানতি আমি আসবো, তাই টোকা দেওয়ার সাথে সাথে করেছিস, তাই না? কে বলেছে আপনাকে? আমি শুতে যাচ্ছিলাম মাত্র, কিন্তু আপনি টোকা দিলেন তাই খুললাম। তুই কি করে জানলি আমি আসবো? অন্য কেউ তো হতে পারতো। এত রাতে চোরের মতো আপনি ছাড়া আর কে আসবে? এতটুকু কমন সেন্স আছে আমার। সে আমি ছাড়া আর কারো সাহস আছে নাকি? মেরে হাত পা ভেঙে দেব, বুঝলি? যাই হোক, এই নে তোর টেডি বিয়ার। বলেই কাঁধে ঝোলানো টেডি বিয়ারটা সামুর হাতে দিতে দিতে বলল, আমি মন গলাতে আসিনি, বুঝলি? মনে হলো একবার চেয়েছিলি, তাই আবদার পূরণ করে। এটার নাম কি জানিস? গুলুগুলু বাবু। বলেই ইনান হেসে দিল। সামু রেগে গিয়ে টেডি বিয়ারটা ফেলে দিল, তারপর বলল, লাগবে না আমার, আপনি এখন আসতে পারেন। ইনান কিছু বলল না। হুট করে সামু আলতো করে জড়িয়ে ধরলো। সামু ছাড়াতে চাইলে আর একটু শক্ত করে ধরে বলল, নড়িস না, এভাবে একটু থাকতে দে, আমি তোকে কামড়াবো না, বুঝলি? ইনান আস্তে করে সামুকে ছেড়ে দিয়ে বারান্দার দিকে এগোলো। সামু ইনানকে মেইন দরজা দিয়ে যাওয়ার কথা বলছে, ভাবছে কারণ 3 তলা থেকে নামছে যদি কিছু হয়। বলার আগে ইনান নেমে গেল অনেকটুকু। হঠাৎ করে কিছুটা আওয়াজ হলো। নিচে তাকিয়ে দেখে ইনান চিত হয়ে পড়ে আছে। সামুর কষ্ট লাগলো, আবার হাসিও পেল। ইনান উঠে চুলে হাত দিয়ে বোকা হেসে হাঁটা শুরু করলো। নিশ্চিত কোমরে ব্যথা পেয়েছে। ঠিক আছে, কি বলেছিল 3 তলায় উঠতে? হিরো হওয়ার শখ হয়েছে? সামু ঘরে ঢুকে টেডি বিয়ারটা উঠিয়ে নিল, তারপর জড়িয়ে ধরলো। নাম কি রাখলো? গুলুমুলু বাবু? এটা কোনো নাম? বলেই দিল এক ঘুষি, তারপর নিজেই হেসে দিল। ও সবসময় এমন একটা সম্পর্কই চেয়েছে যেখানে পাগলামি থাকবে, সাথে অনেক ভালোবাসা, কিন্তু পায়নি। আর যখন হাল ছেড়ে দিল তখন সেটা আবার ফিরে এলো। এত সহজে ইনানকে মেনে নিবে ও? ছোটবেলা থেকে তার পিছনে ঘুরেছে, কিন্তু পাত্তা পায়নি। তাই এত সহজে তাকে কি করে মেনে নিবে? আগে নাকানি চুবানি খাওয়াবে, তারপর মেনে নেওয়ার কথা ভাববে। ইনানকে সামর মূল্য বোঝাতে হবে, আর সবচেয়ে বড় কথা রুশিকে ভুলতে হবে। ও জানে এটা সহজ নয়, কিন্তু সর্বক্ষণ যদি ওর কথাই ভাবে তাহলে রুশি ভাবির কথা ভাবার টাইম কই পাবে। সামু খুশি মনে টেডি বিয়ার কোলে জড়িয়ে রুমে চলে গেল। আজকে একটা শান্তির ঘুম হবে ওর। মনের উপর থেকে অনেক বড় বোঝা নেমে গেছে। কেউ আসলে ঠিকই বলেছে, যা তোমার তা তোমারই থাকবে, সে যেখানে থাকুক না কেন, দিন শেষে তোমারই হবে। রুশি ছাদে পা ঝুলিয়ে বসে আছে। পাশের মস্ত বড় তুলো গাছটার ডাল পড়ে আছে ছাদে। যদিও তুলো গাছের শাখা এমন ভাবে পড়ে থাকে, কিন্তু কি অদ্ভুত ভাবে এই ছাদের গাছের ডালটা কেমন যেন ওর জীবনের মতোই অদ্ভুত, বড্ড অদ্ভুত। এই তো কিছুক্ষণ পূর্বেই ও নিজের রুমে ছিল। হ্যাঁ, কিছুক্ষণ পূর্ব অবধি ওই রুমটা ওর নিজেরই ছিল, তবে এখনো আছে কিনা জানা নেই। নিজের উপর যেন নিজেরই হাসি পাচ্ছে। কিছুক্ষণ পূর্বেও সায়ানকে বড্ড আপন মনে হচ্ছিল ওর স্বামী সে। কিন্তু এখন রুশি নিচের দিকে তাকিয়ে আছে। এই দোতলার ছাদ থেকে নিচটা কত ছোট দেখা যাচ্ছে। বড়লোকদের কাছে মধ্যবিত্তদের ঠিক তেমনই দেখায়। ও নিচ থেকে চোখ সরিয়ে আনমনে ভাবতে লাগলো কিছুক্ষণ পূর্বের ঘটনা। সবেমাত্র ব্রেকফাস্ট করে এসেছিল। ইদানিং বমি বেশি হয়, কোনো কিছুর স্মেলই যেন সহ্য হয় না, তাই এসেই বমি করে দিল। সায়ানও পিছু এসে ওকে ধরলো, তারপর আস্তে করে ওর মুখ মুছিয়ে ঘরে নিয়ে আসলো। কয়েক পা এগোতেই সায়ান থমকে দাঁড়ালো। রুশি এতক্ষণ দুর্বল থাকায় চোখ বন্ধ করেছিল, কিন্তু সায়ানের থেমে যাওয়া থেকে চোখ মেলল আর দেখে সায়ান সামনে তাকিয়ে আছে। সে দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখে চন্দ্রিকা বিছানায় বসা অবস্থায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। রুশির বুকটা কেঁপে উঠল। ইদানিং চন্দ্রিকার কথা মনে হলে অজানা ভয় খেলে যায়, মনে হয় খুব কাছের কিছু হারিয়ে ফেলবে। কিন্তু যা ওর না তা তো জোর করে নিজের বলে দাবি করতে পারে না। এই তিক্ত সত্যিটা ওকে মেনে নিতেই হবে। ও আলতো করে সায়ানের হাত সরিয়ে দিতে নেয়, কিন্তু সায়ান ওকে শক্ত করে ধরে রাখে আর রুশির দিকে ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? এমন ছোটাছুটি করছো কেন? এমনিতেই শরীর দুর্বল, তার উপর আবার নড়াচড়া করে এনার্জি নষ্ট করছো কেন? রুশি খানিকটা অবাক হয়। এই লোকটির কি আদৌ জ্ঞান নেই? সে যে সিচুয়েশনে আছে, তার প্রেমিকের সামনে অন্য একটা মেয়েকে ধরে আছে, এটা কি সে বুঝতে পারছে না? এতটা নর্মাল কি করে আছে যেন কিছুই হয়নি, যা হচ্ছে সব স্বাভাবিক। রুশির চাহনি দেখে সায়ান বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? চলো ওষুধ খাবে। কি স্বাভাবিক লাইন, অথচ রুশি হজম করতে পারছে না, আর চন্দ্রিকাও পারছে বলে মনে হচ্ছে না। বেচারি হয়তো শকে আছে, এই ভেবে যে উপস্থিত থাকা সত্ত্বেও সায়ান ওকে ইনভিজিবল মিস্টার ইন্ডিয়া ভাবছে।
রুশি সায়ানের কথা মতো চুপচাপ মেডিসিন খেয়ে নিল। এই মুহূর্তে ওর সন্তান থেকে বড় আর কিছুই নয় ওর থেকে। তখনই চন্দ্রিকা হুট করে সায়ানের হাত চেপে ধরলো আর বলে উঠল, আই এম সরি শায়ান, এইটুকু একটা ব্যাপার নিয়ে তুমি এইভাবে ইগনোর করবে আমাকে? আমি জানি তুমি আমাকে শাহেদের সাথে দেখে অনেক রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমরা জাস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছু নই। এইটুকুর কারণে তুমি আমাকে ইগনোর করো না প্লিজ। তুমি আমাকে ইগনোর করলে আমার খুব কষ্ট হয়। কথাগুলো বলতেই চন্দ্রিকার টলমলে চোখ জোড়া থেকে জল গড়িয়ে পড়ল। রুশির খুব খারাপ লাগলো এই দৃশ্য দেখে। ওর মনে হলো ওর জন্য কারোর সম্পর্ক ভেঙে যাচ্ছে। আসলেই তো খুব কষ্টকর যখন তুমি কাউকে ভালোবাসো আর সে তোমাকে ইগনোর করে। রুশি মাত্র কয়েক মাসের সম্পর্কে যেন সায়ানকে ছাড়া ভাবা যেন দুষ্কর হয়ে গিয়েছে। সেখানে এই মেয়েটি সায়ানকে এত বছর ধরে ভালোবাসে, তাহলে সে কি করে পারবে মেনে নিতে? রুশির ভাবনার মাঝেই চন্দ্রিকা ওকে বলে উঠল, আমি শায়ানের সাথে আলাদা কথা বলতে চাই। রুশি বুঝলো যে ওকে চলে যেতে বলছে। রুশি কিছু বলার পূর্বেই সায়ান বলল, ও কোথাও যাবে না, ওর শরীর অনেক দুর্বল। তুমি যা বলার বলো। শায়ান, আমি প্রাইভেট কথা বলতে চাই তোমার সাথে। এখানে ও থেকে কি করবে? চন্দ্রিকা ও বাইরের কেউ নয়, তুমি যা বলার ওর সামনে বলতে পারো। শায়ান প্লিজ। চন্দ্রিকার দিকে তাকিয়ে রুশি উঠে দাঁড়ালো। ওর এই মুহূর্তে সায়ানকে প্রচন্ড বিরক্ত লাগছে। অন্য সময় হলে হয়তো ভাবতো সায়ান ওর কেয়ার করছে, ও হয়তো অনেক খুশি হতো, কিন্তু এই জিনিসটা ওর তিক্ত লাগছে এখন। সায়ান শুধুমাত্র চন্দ্রিকাকে জেলাস ফিল করানোর জন্যই রুশিকে ব্যবহার করছে, কারণ চন্দ্রিকাকে অন্য কারোর সাথে দেখে সে জেলাস ছিল। এই জন্যই হয়তো ওই দিন এই কথাগুলো বলেছে। আর ও কিনা ভেবেছে যে সায়ানের প্রতি ওর ফিলিংস আছে। এত বোকা কি করে হতে পারে ও? রুশি দাঁড়াতেই শায়ান বলে উঠল, তুমি উঠছো কেন? শুয়ে থাকো। রুশি প্রতি উত্তরে কিছু বলল না, বরং চন্দ্রিকার দিকে তাকিয়ে বলে উঠল, আমি বাইরে যাচ্ছি, ইউ গাইস ক্যারি অন। বলেই এক মুহূর্ত দাঁড়ালো না। ও জানে সায়ান হয়তো ওর দিকে কয়েক কদম আসতে চাইবে, কিন্তু তার ভালোবাসা নামক মানুষটা তাকে থামিয়ে দিবে। আর তার আর ওর দিকে আসা হবে না, ঠিক আশাও হয়নি। এই যে এতক্ষণ বসে আছে ছাদে, তাতেই বা কার কি যায় আসে? রুশির ভাবনার মাঝেই কারো পায়ে শব্দ পেল, তাই কি ভেবে উঠে দাঁড়ালো আর দেখে সামনে চন্দ্রিকা দাঁড়িয়ে। ওর এই মুহূর্তে তার সাথে কথা বলার এক ফোঁটাও ইচ্ছে নেই, তাই ও পাশ কাটিয়ে চলে আসতে চাইলো, কিন্তু চন্দ্রিকার কথাই থেমে গেল। ছেলেদের ভালোই বশ করতে পারো দেখছি। কাউকে প্রেমের ফাঁদে ফেলে আবার কাউকে বাচ্চার ফাঁদে ফেলে জবরদস্তি তো তার জীবনে ঢুকেই পড়েছো, অথচ সোজা এমন যেন ভাব করছো যেন মাছটা উল্টেই খেতে পারো না। মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আমি বলতে পারি না। আগেও বলেছি, এখনো বলছি, আমি আর শায়ান পরিস্থিতির শিকার। এর বেশি কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। আপনার এত বড় মস্তিষ্কে যদি এই ছোট্ট কথা না ঢোকে তাহলে সেটা আপনার ব্যর্থতা। রুশির কথা শুনে চন্দ্রিকা প্রচন্ড রেগে গেল আর দ্রুত পায়ে রুশির দিকে এগিয়ে আসলো, কিন্তু ছাদে থাকা পাইপের সাথে বেঁধে ছাদের নিচে পড়ে ছাদের নিচের দিকে পড়ে গেল। রুশি ভয়ে বসে পড়ল। মুহূর্তের মাঝে কি হলো বুঝতে পারছে না। ঠিক তখনই দেখলো দৌড়ে আসছে এদিকে। আচ্ছা সায়ান কি ওকে ভুল বুঝবে? কিন্তু ওকে চন্দ্রিকাকে ধাক্কা দেয়নি, ও নিজেই পড়ে গিয়েছে। এদিকে সায়ান দৌড়ে গিয়ে চন্দ্রির হাত চেপে ধরলো, তারপর টেনে উঠালো। ভাগ্য ভালো ছিল যে চন্দ্রিকা যে বাসে পড়েছে সে পাশে সেই তুলো গাছটার শাখা ছিল, আর চন্দ্রিকা সেটাই চেপে ধরেছিল। চন্দ্রিকাকে টেনে উঠিয়েই রুশির দিকে এগিয়ে আসলো, আর রুশি ভয়ে ভয়ে তাকিয়ে বলল, আমি কিছু করিনি। পেছন থেকে চন্দ্রিকা বলে উঠল, শায়ান, আমি জাস্ট কয়েকটা কথা বলতে এসেছিলাম ওর সাথে। মানছি আমি একটু কঠোরভাবে বলেছি, কিন্তু এই জন্য ও রেগে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি নাফ চন্দ্রী, রুশি এমন মেয়ে না যে রেগে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আমি সবটা দেখেছি। ড্রাইভারকে বলেছি, সে তোমাকে বাড়ি পৌঁছে দিবে। শায়ান, আমি আসলে প্লিজ গো। চন্দ্রিকা সায়ানের কঠোর ভাষা দেখে উপায়ন্তর না দেখে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। যাওয়ার সময় রুশির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর চলে গেল। রুশি তখন সেদিকে তাকিয়ে তখনই গালে কারো স্পর্শ পেল। তাকিয়ে দেখে সায়ান বেশ চিন্তিত স্বরে বলছে, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? আমি বুঝতে পারি যে চন্দ্রী এখানে আসবে। বুঝতে পারার সাথে সাথে দৌড়ে এখানে এসেছি। আর একটু দেরি হলে কি হতো? আজ চন্দ্রীর জায়গায় যদি তুমি থাকতে আমি সরি রুশি। সায়ানের চোখে এই মুহূর্তে রুশি ভয়ের ছাপ দেখছে, কাউকে হারানোর ভয়। কিন্তু কেন? কাকে হারানোর ভয়? ওকে নাকি ওর গর্ভে থাকা তার বাচ্চাকে হারানোর ভয়? রুশি সায়ানকে ঠিক বুঝতে পারে না। এক মুহূর্তে মনে হয় তার চেয়ে আপন কেউ নেই। এত কিছুর পরেও তার উপর রাগ করে থাকতে পারে না।
কিন্তু পর মুহূর্তে মনে হয় এই মানুষটি ওর না। কেন এত কেয়ার করে ওর? সে কি বোঝে না ও দুর্বল হয়ে যাচ্ছে তার প্রতি? এই দুর্বলতা আরো গভীর হয়ে গেলে ছেড়ে যেতে যে বড্ড কষ্ট হবে ওর। এই মায়া জিনিসটা বড্ড খারাপ। হুট করে জড়িয়ে গেলেই হুট করে ছাড়ানো যায় না। চন্দ্রিকা হন হন করে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকলো আর হাতে থাকা নিজের ব্যাগ ছুঁড়ে মারলো। এতক্ষণ জমে থাকা সকল রাগ যেন এখন বেরিয়ে এলো, যা সায়ানের সামনে খুব কষ্টের সামনে রেখেছিল। সায়ানের হঠাৎ এতটা বদলে যাওয়া ও মেনে নিতে পারছে না। এই 2 দিনের মেয়ের জন্য সায়ানের এত দরদ দেখে চন্দ্রিকার রাগে থরথর করে কাঁপছে। সায়ান রুশিকে এতটা বিশ্বাস কবে থেকে করে? আগে সায়ান চোখে যে ভরসা ওর জন্য দেখতে পেত, আজকাল সেটা আর দেখতে পায় না। মনে হয় শুধুমাত্র দায় সারাতে সায়ান ওকে নিজের কাছে রাখছে। না হয় এতদিনও সায়ান ওর খোঁজ নিল না, আর ফোন না দিলে ফোন ধরেছে। তার উপর আজ ওকে নিজের অ্যাপার্টমেন্টে দিয়ে গেছে। কিছুক্ষণ পূর্বেই ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলো ওকে এখানে কেন নিয়ে এসেছে, সায়ানের বাড়িতে কেন নিয়ে যায়নি, তখনই ড্রাইভার বলেছে যে সায়ান নাকি তাকে এখানে নিয়ে আসতে বলেছে, এবং এটাও বলেছে যে চন্দ্রিকা যাতে এখন থেকে এখানেই থাকে। বিষয়টি চন্দ্রিকার আত্মসম্মানে লেগেছে। এর পূর্বে কখনোই সায়ান ও বাড়িতে যেতে না করেনি, বরং বলেছে তুমি এখানে থাকতে চাইলে থাকতে পারো। চন্দ্রিকা রাগের বসে চাদর খামচে ধরল খুব জোরে। সায়ানের জীবনে রুশির আশাটা সবচেয়ে বড় ভুল ছিল, আর সে ভুলটা ও নিজ হাতে হতে দিয়েছে। রুশির চেহারা দেখে সায়ান প্রেমে পড়েছে, যেটাও ভেবেছিল পড়বে না। চন্দ্রিকার পাশে থাকা বালিশ ছুঁড়ে মারল ও। রাগেও থরথর করে কাঁপছে আর বলছে, সব জেনে গেছে সায়ান, সব যা এতদিন লুকিয়ে রেখেছি সব জেনে গেছে। চন্দ্রিকা কিছুক্ষণ পূর্বেই সায়ানের সাথে কথোপকথন নিয়ে ভাবছে। রুশি যেতেই চন্দ্রিকা ইচ্ছে করেই শব্দ করে দরজা লাগিয়ে, যাতে রুশি বুঝতে পারে এই ঘরের মালকিন ও। রুশি শুধুমাত্র কয়েকদিনের মেহমান ছাড়া আর কিছুই নয়। প্রয়োজন শেষে তাকে ফিরে যেতে হবে। চন্দ্রিকা সায়ানের দিকে তাকিয়ে বলে, আমি জানি না রুশি মেয়েটা কেমন, তবে আমার তাকে ভালো লাগে না। আমি তাকে তোমার সাথে একসাথে দেখতেই পারি না। আমার বড্ড কষ্ট হয়, হিংসে হয় আমার। তোমাকে বড্ড বেশি ভালোবাসি সায়ান। আমি জানি ও শুধুমাত্র তোমার দায়িত্ব, কিন্তু আমি যে সহ্য করতে পারি না ওকে। কোন নারীই পারবে বলো যে তার ভালোবাসার ভাগ কাউকে দিতে? আমি তারপরও ওকে মেনে নিয়েছি তোমার জন্য। তবে 3 বছর পর্যন্ত তুমি ওকে রাখতে পারবে না। আর তোমার বাচ্চা যদি তোমাকে বাবা বলে, তাহলে আমি চাই মা আমাকে বলবে। তুমি বেবি হওয়ার পর সেই বেবি আমাকে দিয়ে দিবে। আমি তাকে নিজের সন্তানের মতো বড় করে তুলব। রুশি নামক মেয়েটা কোনো প্রয়োজন নেই। আমি ভাববো যে শুধুমাত্র সারোগেট ছিল, এর বেশি কিছু না। তুমি কথা দাও আমায়। চন্দ্রিকা করুণ চাহনিতে তাকিয়ে বলল, কতটা অসহায়ত্ব ফুটে উঠেছে চেহারায়। সায়ান তার দিকে তাকিয়ে আছে। আদৌ ওর কতটুকু সত্যি? সায়ান গম্ভীর গলায় বলল, আমি পারবো না, এটা কখনোই সম্ভব না। এই সন্তানের বাবা যেমন আমি, তেমনি রুশি আর তার মা। আর তার সন্তান থেকে তাকে আলাদা করার অধিকার আমার নেই। আমার সন্তানের মা রুশি থাকবে, আর কেউ না। যেমন তার সন্তানের বাবা আমি। এই অন্যায় আবদার করার পূর্বে তোমার ভাবা উচিত ছিল চন্দ্রী। সেই কখন থেকে রুশি রুশি করে যাচ্ছ তুমি? সেই মেয়েটা তোমার লাইফে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাহলে আমি কে তোমার লাইফে? আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? তার প্রতি তোমার এত দরদ, আর আমার প্রতি? তুমি ভুলে গেছো সায়ান যে তুমি আমাকে ওয়াদা করেছো তুমি শুধু আমারই থাকবে, আমাকে ভালোবাসবে। তুমি নিজের দেওয়া কথা থেকে মুখ ঘুরিয়ে নিবে? আমি তা কখনোই বলিনি। কিন্তু আমি তো অন্য কিছু দেখতে পাচ্ছি সায়ান। তুমি ওই মেয়েটার সাইড নিচ্ছ, তার সাথে একই রুমে থাকছো। আমি এগুলো কেন মেনে নেব বলতে পারো? তারপরে তুমি বলছো তুমি ওই বাড়িতে পা রাখবে, অথচ গত 1 মাস এখানে আছো। মিসেস খানের সাথে আমার ভালো সম্পর্ক, আর তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি ওই মেয়েটার সাথে জড়াচ্ছ কেন? আমার বিশ্বাসের কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমার বিশ্বাসের মূল্য আছে তোমার কাছে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি কখন তোমার বিশ্বাস ভেঙেছি? সায়ান জবাবে কিছু বলল না। সরাসরি নিজের সাইডের ড্রয়ার খুলে তার থেকে কিছু ছবি বের করলো আর চন্দ্রিকার সামনে খাটে ছুঁড়ে মারলো। চন্দ্রিকা বুঝতে না পেরে সেগুলো দেখতে থাকলো, আর ওর আত্মা কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো। তা দেখে সায়ান বলল, এটা ওই দিনের ছবি যেদিন রুশি আর আমি একসাথে ওই হোটেল রুমে ছিলাম। আর সে একই হোটেলে, একই দিনে এবং কাছাকাছি সময় তুমি সেখানে ছিলে, তাও এই ছেলেগুলোর সাথে যারা উইমেন ট্রাফিকিং সাথে জড়িত। ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ওয়ে আর ইউ ডুইং দেয়ার? শায়ন, আই ক্যান এক্সপ্লেইন। তুমি যা ভাবছো এমন কিছুই নয়। আমি জাস্ট তাদের সাথে কথা বলেছিলাম। তুমি তো চিনোই না তাদেরকে। ওরা তো অন্য কিছু বলছে চৌধুরী। ওরা বলছে তুমি তাদের টাকা দিয়েছো এবং
একটা মেয়ে দেওয়ার জন্য, যাতে তাকে আমার ঘরে পাঠাতে পারো। আরো বলেছো যে মেয়েটি যাতে সুন্দর না হয়, কিন্তু সেই ছেলেগুলোর কাছে ওই মুহূর্তে অন্য কোনো মেয়ে ছিল না, বরং রুশি ছিল, যাকে তারা রুশির ফ্রেন্ড থেকে কিনে নিয়েছে। তার অনেক বেশি টাকা দেখে লোভ সামলাতে না পেরে লাকিলি রুশিকে আমার রুমে পাঠিয়ে দেয়। এদিকে তুমি কৌশলে তাদের দিয়ে আমার ড্রিঙ্কসের ড্রাগ মিশাও, যাতে সেই মেয়েটার সাথে আমি। সায়ান হাত মুঠো করে ফেলে, রাগে ওর মুখ হয়ে গেছে। সায়ান চন্দ্রিকার দিকে আবার তাকিয়ে বলে, তারপর তুমি নিজে গিয়ে সেই মেয়েকে চেক করেছো, আর যখন দেখেছো রুশি দেখতে বেশ সুন্দরী, তুমি তখন রেগে গিয়েছিলে, কিন্তু তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকায় তুমি আর রুশিকে রিপ্লেস করতে পারোনি, কারণ এমন সুবর্ণ সুযোগ দ্বিতীয়বার নাও পেতে পারো। তাই তুমি রুশিকে চেক করে সেই রুম থেকে বেরিয়ে পড়ো, আর ওই রুম নাম্বার আমার নামে বুক করা ছিল। খারাপ লাগায় আমি সেখানে রেস্ট নিতে চাই, আর তোমার কথায় কেউ একজন দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। সব ঠিকঠাক মতো বলছি তো? সায়ানের চাহনিতে চন্দ্রিকা ভয় পাচ্ছে। কারো শান্ত চাহনি এতটা ভয়ঙ্কর হতে পারে ওর জানা ছিল না। চন্দ্রিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও ভাবতেও পারেনি সায়ান এভাবে ও সব জেনে যাবে। ওই ছেলেগুলোকে তো। কি আমি সত্য বলে তোমার রাগ হচ্ছে? তাহলে আমার কেমন লাগছে বলো তো? এখন তুমি আমি এটা বলো, কেন করেছো এমনটা? রুশির মতো নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে কেন খেলেছো তুমি? তুমি তো আমায় ভালোবাসো, তাই না? তাহলে ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে তোমার বাদলো না, নাকি শুধু মুখেই বলো? তোমার ধারণা আছে কতটা গিল্টি ফিল করছিলাম আমি? বারবার মনে হচ্ছিল আমি তোমায় ঠকাচ্ছি। জানলে তুমি বড্ড কষ্ট পাবে, কিন্তু ঠকেছি তো আমি। তুমি জানতে আমি ধোঁকা সহ্য করতে পারি না, তবু তুমি আমায় ধোঁকা দিলে। বলো কেন করেছো এমন? সায়ান শেষ কথাটা এতটাই জোরে ছিল যে পুরো ঘর যেন কেঁপে উঠেছে। চন্দ্রিকা ভয়ে আটসাট হয়ে গেছে। সায়ানের এই ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি। চন্দ্রিকা কিছু না বলতে দেখে সায়ান তাচ্ছিলের হাসি হাসলো, তারপর বলল, এটার জবাবও আমি দিচ্ছি, কারণ তোমার একজন সারোগেট মাতার প্রয়োজন ছিল, কিন্তু আমাকে বললে আমি রাজি হতাম না। তাই এত সুন্দর প্ল্যান সাজিয়েছো আর আমাকে বোকা বানিয়েছো। একদিকে আমি গিল্টি ফিল করছিলাম, অন্যদিকে তুমি সারোগেট মাদার পেলে নিজের জন্য। মানে এক ঢিলে দুই পাখি মারলে। মানতে হবে তোমার অ্যাক্টিং স্কিল দুর্দান্ত ছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি এই নিষ্পাপ চেহারার পেছনে এই রূপটা লুকিয়েছিল। সায়ানের কথা শুনে চন্দ্রিকা কেঁদে দিল, তারপর ফুপাতে ফুপাতে বলল, আমি কখনো মা হতে পারবো না সায়ান। আবার তোমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতাও আমার নেই, কিন্তু তোমাকে বাবা হওয়ার সুখ কি করে বঞ্চিত করি আমি? আমি চেয়েছি তুমি বাবা ডাক শোনো, আর আমাকেও কেউ মা বলে ডাকুক, কিন্তু তোমাকে বললে তুমি রাজি হতে না। আর যদি আমাকে ছেড়ে যাও, তাই এভাবে এসব কিছু করতে বাধ্য হয়েছি। আমি মা ডাক শোনার লোক সামলাতে পারিনি সায়ান, আর না তোমাকে অপূর্ণ রাখতে চেয়েছি। আমার অপূর্ণতার জন্য তোমাকে বাবা ডাক থেকে বঞ্চিত করতে চাইনি। আমি জানি আমি ভুল, তবে আমার নিয়তি ভুল ছিল না। আই এম সরি সায়ান। সায়ান চন্দ্রিকার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর শান্ত সুরে বলল, তুমি যদি আমি বলতে যে তুমি মা হতে পারবে, আমি খুশি খুশি মেনে নিতাম। দরকার হলে আমরা এতিমখানা থেকে বাচ্চা অ্যাডপ্ট নিতাম। অনেক বাচ্চা আছে যাদের বাবা মা দরকার, আমরা তাদের একজনকে নিয়ে সুখে থাকতাম। কিন্তু এইসবের মাঝে রুশিকে জড়িয়েছ, ওরা এত সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছ। বিয়ের পূর্বে একটা মেয়ের মা হওয়াকে এই সমাজ কিভাবে দেখে তুমি জানো? একজন নারী হয়ে আরেকজনের সাথে কি করে এমন জঘন্য কাজ করবে? এখন আমার জীবনের সাথে রুশি জড়িয়ে আছে চন্দ্রী। সে আমার স্ত্রী, আমার সন্তানের মা। তার সম্পূর্ণ অধিকার আছে আমার সবকিছুর উপর, আর সেই অধিকারের সুযোগ তুমি দিয়েছো তাকে। তোমার ভালোবাসায় তুমি অন্যকে স্বেচ্ছায় ভাগ দিয়েছো, তাহলে এখন কেন সহ্য করতে পারছো না? তুমি বড্ড অন্যায় করেছো। শাইন প্লিজ, এই মুহূর্তে আমার মাথায় আর কিচ্ছু আসছে না। আর রুশি তো এখানে ভালোই আছে, তুমি ভবিষ্যৎ ঠিক করে দিবে। আর কি চাই ওর? ওর আমার ভালোবাসা ভাগ বসানোর কি দরকার? তোমার সরি সত্য বদলে দিবে না। তুমি যা করেছো তা ভুল করেছো, তাই তার মাসুল তোমাকে দিতে হবে। রুশি আমার জীবনের সাথে জড়িত, অন্য সব যদি বাদও দেয়, অন্তত আমার সন্তানের জন্য আমার ওকে চাই। আমার স্ত্রী, আর এই সত্যিটা তোমাকে মেনে নিতে হবে। তোমার প্রতি আমার আর কিছু থাকুক আর না থাকুক, সম্মানটা বড্ড বেশি ছিল। আমি ভাবতেই পারছি না তুমি এমন জঘন্য একটা কাজ করেছো। আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না চৌধুরী, কোনোদিন না। শাইন প্লিজ। প্লিজ তুমি এখান থেকে চলে যাও এখন। আমি এমন কিছুই এখন বলতে চাচ্ছি না যে যা শুনে তুমি কষ্ট পাবে, কিন্তু নিজের প্রতি বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে পারবো না। আই বেগ ইউ প্লিজ গো।
বলেই সায়ান বারান্দায় চলে গেল। চন্দ্রিকার দিকে এক মুহূর্ত তাকায়নি। চন্দ্রিকা কতক্ষণ সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এই মুহূর্তে বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে, নিজের হাতে নিজের অধিকার হারিয়েছে। সায়ান কি তবে আর ওর দিকে ফিরে তাকাবে না? ওদের কাটানো সকল মুহূর্ত এক নিমিষে শেষ হয়ে যাবে। সায়ান রুশির চোখের দিকে তাকালো। রুশির চোখ জোড়া টলমল করে উঠছে, চোখ মুখ শুকিয়ে আছে আর নাকের ডগা লাল হয়ে আছে। চেহারা দেখে মনে হচ্ছে না রুশি রেগে আছে, বরং অভিমানে চেয়ে আছে চোখে মুখে। সায়ান রুশির দিকে সামান্য এগিয়ে এলো। রুশি নিজের স্থান থেকে এক চুলও নড়েনি, বরং সায়ানের এগিয়ে আসা দেখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। তবুও সায়ানের থেকে দৃষ্টি সরায়নি। সায়ান আলতো করে চোখের পানি মুছে দিল, তারপর নরম স্বরে বলল, কেউ কিছু বলেছে তোমায়? রুশি মুখ ঘুরিয়ে নিল, তারপর জড়ানো কণ্ঠে বলল, না, কেউ কিছু বলেনি, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। সায়ান নিজেকে যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করল। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে আবার বলে উঠল, হঠাৎ এমন সিদ্ধান্ত মানুষ এমনি তো নেয় না, তার পেছনে যথেষ্ট কারণ থাকে। তোমাকে আমি খুব ভালো করে চিনি, কারণ হুট করে এমন কথা বলার মেয়ে তুমি না। আমাকে বলো কি হয়েছে? আমি আপনার সাথে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। আমার ইচ্ছে হয়েছে তাই আমি বলেছি। আমার ডিভোর্স চাই আর আপনি আমাকে তা দেবেন। আমি আপনার সাথে থাকতে চাই না। সায়ান রুশির একদম কাছে এসে ওর বাহু চেপে ধরল, তারপর চড়া কণ্ঠে বলল, তখন থেকে ডিভোর্স করেই যাচ্ছ। কি করেছি কি আমি? হ্যাঁ, তোমাকে যার জন্য হুট করে এমন কথা বলছো? ট্রাস্ট মি রুশি, এই শব্দটা শুনতে আমার কতটা খারাপ লাগছে তুমি ইমাজিন করতে পারবে না। তুমি আমার সামনে এই শব্দটা আর কখনো বলবে না। কেন? আপনার কেন খারাপ লাগছে? আপনার তো খুশি হওয়ার কথা। আপনার লাইফে আর কোনো ঝামেলা থাকছে না। আপনাদের ভালোবাসার মাঝে আমি তৃতীয় ব্যক্তি হয়ে থাকছি না। আপনার তো ভালোই হবে। এমনিতেও আপনার প্রেমিকার মনে হয় আমি আপনাকে বশ করে ফেলেছি। নিজের রূপ দেখিয়ে আপনাকে সেডিউস করেছি আর বাচ্চার দোহাই দিয়ে আপনাকে ট্রাফে ফেলে দিয়েছি। বিশ্বাস করুন, এই শব্দগুলো আপনার জন্য স্বাভাবিক হলেও আমার জন্য অনেক কষ্টের। আই জাস্ট ওয়ান্ট ডিভোর্স। শুনতে পাচ্ছেন আপনি? আমি মুক্তি চাই আপনার থেকে। জাস্ট লিভ মি অ্যালোন। রুশি কথাগুলো বলে সায়ানের হাত ছাড়া দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু পুরোপুরি না ছাড়াতে সায়ান ওকে টেনে চেপে ধরে নিজের কাছে নিয়ে যায়। রুশি কিছু বুঝে ওঠার আগেই ওর অধৈর্যগর অন্যের অধীনে চলে যায়। নরম স্পর্শগুলো আরো তীব্র থেকে তীব্রতার হতে থাকে, যেন জমানো সব ক্ষোভ আর রাগ প্রকাশ পাচ্ছে স্পর্শে। রুশি কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দেয়। দেহ কেমন যেন অসাড় হয়ে আসে, পা হালকা কাঁপতে থাকে। নিজের সম্পূর্ণ ভার ও সায়ানের উপর ছেড়ে দেয়। জীবনের এই অনুভূতিগুলো সজ্ঞান উপভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। সায়ান আলতো করে রুশিকে ছেড়ে দিয়ে রুশির গালে হাত রাখে, তারপর বাড়ি শ্বাস নেওয়া কণ্ঠে বলে, কিছু বলার পূর্বে ঠাস করে শব্দ হলো, আর সায়ান রুশির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। রুশির চোখে মুখে রাগ স্পষ্ট, ও রীতিমতো রাগে ফুঁসছে। সায়ানকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠল, সাহস কি করে হয় আপনার আমাকে টাচ করার? আমি আপনাকে অনুমতি দিয়েছি আমাকে ছোঁয়ার? ভুলে যাবেন না, আপনি শুধু আমার কাগজের স্বামী, আর ইসলাম অনুযায়ী আমাদের বিয়ে জায়েজ নয়। প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো নারীর বিয়ে হয় না। যদিও আপনি জানতাম না, তবে আজ জেনেছি। তাই চেয়েছি কাগজের দিক থেকে আপনার থেকে মুক্তি হতে, কিন্তু আপনি আমার সম্মতি ছাড়া আমাকে টাচ করেছেন। হাউ ডিয়ার ইউ! আমার এতদিন মনে হতো আপনি আর যাই হোক সম্মান করতে জানেন মেয়েদের, কিন্তু না, আমি ভুলছিলাম। আই জাস্ট হেট ইউ। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের সবকিছু ঠিক নেই, কিচ্ছু না। আমি এতটা অপমানিত কখনো হইনি এর আগে, যতটা আপনার কারণে হতে হয়েছে। আই এম জাস্ট ফেড অফ। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। রুশি কথাগুলো বলতে বলতে নিচে বসে পড়ল। চোখ থেকে অথই জল গড়িয়ে পড়ছে। মাথায় দু হাত দিয়ে চুল চেপে ধরে বসে আছে। সায়ান রুশির অবস্থা দেখে ওর সামনে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, রুশি আমার কথাটা শোনো প্লিজ।
রুশি সেটা লক্ষ্য করতে হাত দিয়ে থামিয়ে দিল, তারপর জোরে বলে উঠল, ডোন্ট ইউ ডিয়ার। আপনি জাস্ট আমার লাইফ থেকে চলে যান প্লিজ। আমি সহ্য করতে পারছি না আপনাকে। জাস্ট লিভ মি অ্যালোন। সায়ান শান্ত দৃষ্টিতে রুশির দিকে তাকালো। রুশির চোখে ও ঘৃণা দেখছে। ওর সাথে থাকতে রুশি কতটা আনহ্যাপি তা দেখছে। সায়ান কতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বেরিয়ে পড়ল। সায়ান বেরিয়ে যেতেই রুশি হাঁটুর উপর থাকা রেখে বসে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।